হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি এক্সেলের সেই 20টি শর্টকাট নিয়ে কথা বলবো যেগুলো আমি প্রতিদিন বাস্তব জীবনে ইউজ করি। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যেগুলো আমি বাস্তব জীবনে ইউজ করি সেগুলো আপনাদেরও বাস্তব জীবনে কতটা হেল্পফুল। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি যে 20টি শর্টকাট এবং সম্ভব হলে শেষে বোনাস শর্টকাট নিয়ে কথা বলবো, সেগুলা কিছু আপনাদের কাছে অনেক সহজ মনে হতে পারে, আবার কিছু কঠিনও মনে হতে পারে। যেহেতু এগুলো বাস্তব জীবনে ইউজেবল এবং আমি প্রতিদিন ব্যবহার করছি, সেক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে এটা তো আমি জানি, সেক্ষেত্রে আপনার জন্য ভালো আরেকবার রিভিশন হয়ে গেল। আর যেগুলো না জানেন আপনি জেনে নেবেন। তো প্রথমেই একদম 1 নম্বরে যে শর্টকাটটি নিয়ে আমরা কথা বলবো, একদম বেসিক একটি শর্টকাট যেটা আমি সব সময় ইউজ করি এক্সেল ছাড়া আরও বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে Ctrl+A। অর্থাৎ আপনি যদি টোটাল ডেটাটা সিলেক্ট করতে চান, এখানে আমার অনেক বড় একটি ডেটা শিট আছে কিন্তু হ্যাঁ, দেখেন এইদিকেও বড়, নিচের দিকেও বড়। আমি টোটাল ডেটাটা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে সিম্পলি Ctrl+A বাটন প্রেস করলে দেখেন আমার টোটাল ডেটা সেটটি সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চাইলে এই ডেটা সেটের কিন্তু এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, দেখছেন, বা যা ইচ্ছা তাই করতে পারবেন। তো Ctrl+A বাটন প্রেস করে এই কাজটি করা সম্ভব হলো। এরপরে আমরা 2 নম্বরে যে শর্টকাটটি নিয়ে কথা বলবো সেটিও আপনাদের অনেকের কাছে জানা মনে হতে পারে, সেটা হচ্ছে কপি করা সম্পর্কিত। আপনি যখন কোনো কিছু কপি করতে চান, যেমন আপনি এই নামটি কপি করতে চান, তাহলে কিবোর্ড থেকে জাস্ট সিম্পলি প্রেস করবেন Ctrl+C। তাহলে দেখেন আমার এই লেখাটি কপি হলো। এখন আপনি কোথায় গিয়ে পেস্ট করতে চান, ধরেন আপনি চান এই শিটের একদম নিচের দিকে গিয়ে পেস্ট করতে, এখানটাতে, সেক্ষেত্রে আপনি 3 নম্বরের শর্টকাটটি ইউজ করবেন, সেটা হচ্ছে Ctrl+V। দেখেন আমি যখন Ctrl+V হিসাবে এখানে পেস্ট করছি তখন আমার ওই লেখাটা এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। এরপরে আমাদের 4 নম্বরের যে শর্টকাটটি আছে সেটা হচ্ছে, ওইটা তো আমরা কি করছিলাম, কপি করছিলাম। এখন আমরা দেখব যে কিভাবে কাট করতে হয়। কাট বলতে কি বোঝাচ্ছি, যে এই লেখাটি ধরেন এখানে আছে, আমি এখানে রাখবো না, এখান থেকে এখানে নিয়ে চলে আসব। সেক্ষেত্রে এই লেখাটি আমি Ctrl+X বাটন প্রেস করলে এটা কাট হবে। যখন আমি এখানে আবার Ctrl+V দিয়ে পেস্ট করব, দেখেন ওই লেখাটা পুরোটাই এখানে চলে আসছে। কিন্তু কপি যদি করতাম, দেখেন Ctrl+C দিয়ে এবং এখানে নিয়ে পেস্ট করতাম, তাহলে এখানেও একটা কপি থাকতো, এখানেও একটা কপি কিন্তু থাকতো। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কপি এবং কাটের ভিতরে কি পার্থক্য, এবং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু 4টি বেসিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ শর্টকাট শেষ করে ফেললাম। এখন 5 নম্বরে আমরা 2টি শর্টকাট নিয়ে কথা বলবো, যে 2টি শর্টকাটও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনি ধরেন এখানে কিছু একটা লিখেছেন, আপনি ডানের দিকে যেতে চান, তাহলে আপনি কি করবেন, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করবেন, দেখেন একটি একটি সেল করে ডানে যাচ্ছে। এখন আপনি চান এই যে সেলটি আপনি এডিট করার জন্য, সেক্ষেত্রে মাউস আপনার ধরার প্রয়োজন নেই। এখন আমরা যে শর্টকাট কিট ইউজ করব সেটা হচ্ছে F2 বাটন। তাহলে দেখেন এখানে এডিট অপশন চলে আসছে। এখন আপনি সিম্পলি ব্যাক স্পেস দিয়ে মুছে আপনার এখানে যেটা ইচ্ছা সেটা লিখে আপনি ইন্টার দিলে কিন্তু হয়ে যাবে। এখানে যেহেতু ডেট ফরম্যাট করা আছে, সেক্ষেত্রে এই লেখাটা কিন্তু মনে হচ্ছে চেঞ্জ হয় নাই। তাহলে আমরা এখানে গিয়ে, তো আমরা এই সেলটাতে যাই, যাওয়ার পরে আমরা F2 বাটন প্রেস করে এটা এখান থেকে মুছে দেই, দিয়ে এখানে ধরেন 55 লিখলাম, সেই লেখাটা এখানে চলে আসলো। তো বুঝতেই পারছেন F2 এবং ট্যাব কতটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা 6 নম্বরে যে শর্টকাটটি নিয়ে কথা বলবো, এই শর্টকাটটি কারো কারো কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এই শর্টকাটটি কিন্তু এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ। কি কাজে গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে এখন আমি দেখাই। ধরুন আপনার কাছে এখানে কিছু ভ্যালু আছে, আপনি 5 আছে, 6 আছে, 7 আছে এবং 8 আছে। এই ভ্যালুগুলাকে আপনি একটি নির্দিষ্ট ভ্যালু দিয়ে পার্সেন্টেজ করতে চান, সেটা হচ্ছে 10-এর সাপেক্ষে, ঠিক আছে। তো আমি এখানটাতে ধরুন 10 লিখে নিলাম। নেওয়ার পরে আপনি এখানে ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে এই সেল ভাগ দিলেন, এই সেল দিলে দেখেন 0.5। যদি আপনি এখানে পার্সেন্টেজ দেন, এই যে এইভাবে পার্সেন্টেজ দিয়ে ইন্টার দেন, তাহলে 50% আসবে। অর্থাৎ এই সেলটি কি হলো, 10-এর 50%, যেহেতু 5। এখন আপনি মনে করতে পারেন যে আমি প্রতিবার কি এটা লিখব? অবশ্যই আমি প্রতিবার লিখব না, আমি এভাবে কিন্তু টেনে দিতে চাই। তাহলে দেখেন এগুলা কিন্তু এরর 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 আসছে। তার মানে যখন আমি এই সেলে দেখেন এইটা ভাগ এইটা,
অর্থাৎ 5/10। যখন আমি এই সেলে আসলাম, দেখেন এই সেল ভাগ এই সেল, অর্থাৎ অটোমেটিক কিন্তু সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রয়োজন কি এই বাম পাশের সেলগুলো চেঞ্জ হোক, কিন্তু ডান পাশের এটা কিন্তু ফিক্স যেন 10-এই থাকে, ঠিক আছে? যেন এই বামেরটা নামবে কিন্তু ডানেরটা না নামে। তাহলেই আমরা কি করব, 6 নম্বরের ইম্পর্টেন্ট শর্টকাটটি ইউজ করব। দেখেন এখানে যখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, আমার এই সেলের রেফারেন্স কত দেখি আমরা এই সেলটির উপরে ক্লিক করে। দেখেন এটা হচ্ছে G1052 নাম্বার সেল। এখন আমি এখানে যাব, যাওয়ার পরে এই যে G1052 এটা সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে F4 প্রেস করব। এটাই হচ্ছে আমাদের সেই শর্টকাটটি। তাহলে মানে এই যে দুইটা ডলার সাইন আমি দিয়ে দিলাম G এর আগে এবং 1052, এটা মানে হচ্ছে সেলটা লক করে দিলাম। আপনি কিন্তু কিবোর্ড থেকে প্রেস করে করেও ডলার সাইন দিতে পারেন, কিন্তু শর্টকাটের মাধ্যমে দিলে একবারে হয়ে গেল। এখন আমি এখানে এটা টান দেই, তাহলে দেখেন এইগুলো আর চেঞ্জ হচ্ছে না। খেয়াল করেন এই সেলটা ফিক্স থাকছে, এইগুলা চেঞ্জ হচ্ছে, এই সেলটা কিন্তু ফিক্স থাকছে। তার মানে বুঝতেই পারছেন যে F4 আসলে কতটা গুরুত্বপূর্ণ। এবং এই যে কাজটি আমরা করলাম, এটাকে এই পাশে যেটা হলো অটো চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, অটোমেটিক রিলেটিভলি চেঞ্জ হচ্ছে। এবং ডানে আমরা এখানে যে লক করে দিলাম, এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স। এখন আমি এই এক্সেল শিটটি কেটে দিতে চাই, সেক্ষেত্রেই আমরা 7 নং শর্টকাটটি ইউজ করব এবং আমরা কিবোর্ড থেকে সিম্পলি প্রেস করব অল্টার F4। তাহলে দেখেন আমার এই এক্সেল শিটটি ক্লোজ হয়ে ডেস্কটপে চলে আসলাম। এরপরে আমরা 8 নম্বরে যে শর্টকাটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেকশন সম্পর্কিত। আমরা একদম সামনে চলে যাই। ধরুন আপনি মাউস ব্যবহার না করে একটি নির্দিষ্ট ডেটা সেটকে সিলেক্ট করতে চান। আপনার মাউসটা ধরুন এখানে ক্লিক করা আছে। এখন আপনি ডানের দিকে 3টি কলাম সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে আপনি শিফট বাটন প্রেস করে রাইট অ্যারো কি এভাবে প্রেস করবেন, তাহলে দেখেন সিলেক্ট হলো। এখন যদি একটু নিচের দিকে করতে চান, তাহলে শিফট বাটন প্রেস করে ডাউন অ্যারো কি প্রেস করে এই যে কিছু নির্দিষ্ট এরিয়া আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আপনার যদি মনে হয় যে আমি এরকম অল্প অল্প এরিয়া এভাবে সিলেক্ট করব না, অর্থাৎ শিফট বাটন প্রেস করে এরকম অল্প অল্প বামে ডানে এভাবে সিলেক্ট করব না, আমি একটি নির্দিষ্ট কলামকে সিলেক্ট করতে চাই। তো নির্দিষ্ট কলাম যদি আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি যে কলামটি সিলেক্ট করতে চান, অর্থাৎ যে কলামের ডেটা নির্দিষ্ট নিচ পর্যন্ত সিলেক্ট করতে চান, ধরুন এই কলামের, তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করবেন। তাহলে দেখেন 1040টি যে রো আছে সবগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি নিচ পর্যন্ত সিলেক্ট করলেন, যদি ডান দিকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি আপনি প্রেস করবেন। তাহলে দেখেন ডান দিকের সকল ডেটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ ডেটা সিলেক্ট করার ক্ষেত্রে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি এবং রাইট অ্যারো কি কতটা ইম্পর্ট্যান্ট। জাস্ট এভাবে দেখেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি একদম নিচ পর্যন্ত, কন্ট্রোল শিফট লেফট অ্যারো কি বাম পর্যন্ত, এভাবে আপনি খুব সহজে কিন্তু ডেটা সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আমরা 10 নম্বরে যে শর্টকাটটি নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটি শর্টকাট, সেটা হচ্ছে এখানে আমি একটি বড় ডেটা শিটে আছি, আমি কিবোর্ড থেকে Ctrl+G বাটন প্রেস করব, তাহলে আমার গো টু ওপেন হবে। গো টু থেকে আমি স্পেশালে ক্লিক করে একটি নির্দিষ্ট সেলগুলোকে সিলেক্ট করব। যেমন আমি যদি আমার এই ডেটা সেটের একদম প্রথম দিকে যাই, যাওয়ার পরে ধরেন আমি এখানে একটু মুছে দেই, এটা মুছে দেই, এটা মুছে দেই, এটা মুছে দেই। এখন আমি কিবোর্ড থেকে Ctrl+A বাটন প্রেস করে টোটাল ডেটাটা সিলেক্ট করলাম। Ctrl+G দিয়ে আমি গো টুতে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে স্পেশালে যাব, যাওয়ার পরে আমি এই যে ব্ল্যাঙ্ক এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি ওকে করি, তাহলে দেখেন ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেক্ট হলো। এখন আমি এই ব্ল্যাঙ্ক সেলের কোথাও যদি 3 চাপি, চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করি, তাহলে দেখেন এই ব্ল্যাঙ্ক সব সেলে অটোমেটিক কিন্তু 3 চলে আসছে। তার মানে বুঝছেন যে Ctrl+G কতটা গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি আরেকটি শর্টকাটই কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে আমরা 11 নম্বরে একটি বেসিক শর্টকাট দেখব, যেটা আমি অনেক ইউজ করি এবং খুবই ইম্পর্ট্যান্ট, যে আপনি এই যে লেখাগুলা বোল্ড করার ক্ষেত্রে আপনি কি করবেন। সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+B বাটন প্রেস করলে বোল্ড হবে। ধরুন আপনি এই মিডিয়ামটা বোল্ড করতে চান, Ctrl+B বাটন প্রেস করবেন, জাস্ট বোল্ড হয়ে যাবে। ধরেন আপনি এই লো লেখাটা আপনি কি করতে চান, ইতালিক ফন্টে করতে চান, সেটা আমাদের 12 নম্বর শর্টকাট। আমি Ctrl+I বাটন প্রেস করব, দেখেন ইতালিক বাঁকা হয়ে যাবে। এরপরে আমরা 13 নম্বরে যে শর্টকাটটি নিয়ে কথা বলবো, কোনো একটি লেখা যদি আন্ডারলাইন করতে চাই, ধরুন এই মিডিয়ামটি, Ctrl+U বাটন প্রেস করব, এটা দেখেন আন্ডারলাইন হয়ে যাবে।
এরপরে আমরা 14 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি শর্টকাট নিয়ে কথা বলবো। দেখেন, আমার এটা অনেক বড় একটি ডেটা সেট, আপনাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম। এখন এই লেখার যদি আমরা একদম শেষে যেতে চাই, একদম নিচে এইভাবে যেতে চান, তাহলে অনেক সময় লাগবে। তো আমার এই ডেটা সেটের প্রথম দিকে আমি যেখানেই থাকি না কেন, আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন বাটন প্রেস করলে আমি দেখেন একদম ডেটা সেটের প্রথমে চলে যাব, যেটা ছিল আমাদের 14 নম্বর শর্টকাট। এখন যদি আমি ডেটা সেটের একদম প্রথমে আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক সময় লাগবে। তো আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস হোম বাটন প্রেস করব, তাহলে আমি ডেটা সেটের একদম প্রথমে চলে আসব, যেটা ছিল আমাদের 15 নম্বর শর্টকাট। এরপরে আমরা 16 নাম্বার একটি গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে কথা বলবো, যে কোনো একটি রোকে ডিলিট করার জন্য। দেখেন, আমি এখানে ক্লিক করা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করলে এরকম ডিলিট অপশন ওপেন হবে। আমি যদি ইন্টায়ার রো এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে ওকে বাটন প্রেস করি, তাহলে ইন্টায়ার রোটি কিন্তু আমার ডিলিট হয়ে যাবে। এরপরে 17 নম্বরে আমাদের যে ট্রিকটি বা শর্টকাটটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট করা সম্পর্কিত। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন প্রেস করলে আমাদের প্রিন্ট কমান্ড ওপেন হবে। এবং 18 নম্বরে আমাদের গুরুত্বপূর্ণ একটি শর্টকাট আছে, সেটা হচ্ছে এক শিট থেকে আর এক শিটে জাম্প করা। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পেজ আপ পেজ ডাউন বাটন প্রেস করি, দেখেন পেজ ডাউন প্রেস করলে শিট 2তে যাচ্ছে, এই শিটে যাচ্ছে, তারপরের শিটে যাচ্ছে। আবার পেজ আপ করলে আস্তে আস্তে কিন্তু পূর্বের শিটে ফেরত যাচ্ছে। এভাবে আপনি পেজও জাম্প করতে পারবেন। এরপরে আমাদের 19 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি শর্টকাট আছে, যেটি অনেকেই জিজ্ঞেস করেন বিভিন্ন সময় অফিসে। যেমন এই লেখাটা দেখেন একটি লাইনে আছে, যদি আপনার ইচ্ছা মতো এই লেখাটাকে আপনি 2টি লাইনে করতে চান, যেখানে করতে চান সেখানটাতে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার প্লাস ইন্টার বাটন প্রেস করবেন, দেখেন 2টি পেজে ভাগ হয়ে গেল। আবার যদি এখানে আরেকটি লাইন করতে চান, অল্টার এন্টার বাটন প্রেস করবেন, তাহলে 3টি লাইনে ভাগ হয়ে গেল। এবং আমাদের সর্বশেষ 20 নম্বরে যে শর্টকাটটি রয়েছে সেটিও একটি দারুণ শর্টকাট, সেটা হচ্ছে ফাইন্ড সম্পর্কিত। আমি কন্ট্রোল এ বাটন প্রেস করে টোটাল ডেটা সেটটি সিলেক্ট করে কন্ট্রোল এফ বাটন প্রেস করে ফাইন্ড করলাম। এখন আমি যদি এখানটাতে লিখি যে 3 লেখার পরে আমি ফাইন্ড অল দিলাম, তাহলে দেখেন 3 কত জায়গায় আছে সেই জিনিসগুলো চলে আসছে। যেহেতু একটি 3 ছোট অক্ষর বিভিন্ন জায়গায় আছে, সবগুলা দেখাচ্ছে। আমি যদি অন্য একটি জিনিস সার্চ করি, সেটা হচ্ছে লো লেখাটি সার্চ করি, ফাইন্ড অল, সেটাও দেখেন কত জায়গায় আছে, সব কিন্তু দেখাচ্ছে। এখন এই লেখাটাকে আপনি রিপ্লেস করতে পারেন। রিপ্লেসে গেলেন, সব লোগুলো আপনি হয়তো রিপ্লেস করবেন এন এ লেখা দিয়ে, দেওয়ার পরে রিপ্লেস অল দিলেন, খেয়াল করেন সব লো লেখাগুলো এন এ দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। একদম সর্বশেষে আমি 2টি বোনাস শর্টকাট নিয়ে কথা বলবো, যেটা না হলে আপনি কোনো কিছুই হয়তো করতে পারতেন না। আমার কাছে মনে হয় মাইক্রোসফট এক্সেল ওয়ার্ডে খুবই প্রয়োজন এবং সবগুলা কম্পিউটারের কাজেই প্রয়োজন। সেটা হচ্ছে কন্ট্রোল জেড বাটন। সেটা কি, ধরেন এই লেখাটি আপনি ভুলে মুছে দিয়েছেন, আপনি কন্ট্রোল জেড বাটন প্রেস করে আগের অবস্থানে আনতে পারবেন। আবারও এমন হতে পারে যে আপনি কন্ট্রোল ওয়াই বাটনে আপনার খুবই প্রয়োজন। যেমন আমি এই লেখাটিকে ধরুন হাইলাইট করলাম, বোল্ড করলাম, ইতালিক করলাম, আমি কন্ট্রোল জেড প্রেস করে একটা স্টেপ পিছনে গেলাম, আর একটা স্টেপ পিছনে গেলাম, কিন্তু আবার আগের স্টেপে যেতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই প্রেস করে করে দেখেন আবার সামনের স্টেপগুলোতে যেতে পারছি। তো আশা করছি এই 20টি তথা 22টি শর্টকাট আপনাদের বাস্তব জীবনে আমার মতো অনেক উপকারে আসবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।